আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো ইতিহাস আসলে কিভাবে লেখা হয়। আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে যে ইতিহাসের আখ্যান বা ন্যারেটিভ কিন্তু একটা স্থাপত্যের মতোই, যা যত্ন করে তৈরি করা হয়। চলুন এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখি। তো চলুন একদম মূল একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমরা ছোটবেলা থেকে যে ইতিহাস বইতে পড়ি বা চারপাশে শুনি, তার কতটুকু আসলেই সত্যি? প্রশ্নটা কিন্তু বেশ ভাবনার, তাই না? আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। ব্যাপারটা বুঝতে এই উক্তিটা দেখুন। এটা কিন্তু খুব সাম্প্রতিক। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর সিআইএ ডিরেক্টর মাইক পম্পেও বলছেন যে ইতিহাস লেখার সময়ে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, মানে এক্ষেত্রে গাজার ভুক্তভোগীদের দৃষ্টিকোণ, যেন এড়িয়ে যাওয়া হয়। এটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় কিভাবে বর্তমানের ঘটনাগুলোকে ভবিষ্যতের ইতিহাসের জন্য একটা নির্দিষ্ট খাতে বয়ে দেওয়ার চেষ্টা চলে। আচ্ছা, তাহলে এই যে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখানোর চেষ্টা, এর পেছনের কৌশলটা আসলে কি? একেই বলা হচ্ছে ন্যারেটিভ কন্ট্রোল, বা সোজা বাংলায় বললে আখ্যান নিয়ন্ত্রণের কৌশল। চলুন এটা একটু ভেঙে দেখি। তাহলে এই আখ্যান নিয়ন্ত্রণ জিনিসটা ঠিক কি? এর মানে হলো আজকের দিনের মিডিয়া রিপোর্ট, বিভিন্ন একাডেমিক লেখা বা রাজনৈতিক নেতাদের বক্তব্য, এই সব কিছুকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা যাতে ভবিষ্যতের ঐতিহাসিকদের কাছে এটাই একমাত্র প্রাইমারি সোর্স বা প্রাথমিক উৎস হয়ে দাঁড়ায়। মানে বর্তমানকে নিয়ন্ত্রণ করে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা আর কি। আর এর আসল উদ্দেশ্যটা কি জানেন? উদ্দেশ্যটা হলো অন্য কোনো দৃষ্টিকোণ বা বিকল্প কোনো মতামত খুঁজে পাওয়াটাকেই প্রায় অসম্ভব করে তোলা। ফলে ভবিষ্যতে যখন কোনো গবেষক এই ঘটনা নিয়ে কাজ করতে যাবেন, তিনি যেন কেবল একটাই অ্যাঙ্গেল থেকে সব তথ্য পান। এখন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখানো হচ্ছে। প্রথমে বর্তমানের সব আলোচনাকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলা হয়। এরপর সেই আলোচনাকেই একমাত্র নির্ভরযোগ্য বা রিলায়েবল সোর্স হিসেবে প্রতিষ্ঠা করা হয়। তৃতীয় ধাপে ভবিষ্যতের ঐতিহাসিকদের একরকম বাধ্য করা হয় শুধু সেটার ওপরেই নির্ভর করতে। আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে ভয়াবহ ধাপটা হলো এর বাইরের অন্য সব রেকর্ড, নথি বা ডকুমেন্ট হয় ধ্বংস করে দেওয়া হয়, নয়তো লুকিয়ে ফেলা হয়। এখন মনে হতে পারে এই কৌশলটা কি খুব নতুন কিছু? আমাদের সোর্স কিন্তু বলছে একদমই না, এর পেছনে লম্বা একটা ইতিহাস আছে। চলুন দেখি অতীতে এটা কিভাবে করা হয়েছে। সূত্র অনুযায়ী ইতিহাসকে এভাবে নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু নতুন কিছু নয়। এটা প্রায় ১০০ থেকে ১৫০ বছর ধরেই চলে আসছে। আর এই পদ্ধতিটা মূলত ব্যবহার করা হয়েছে কিছু খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার জন্য একটা পশ্চিমা কেন্দ্রিক প্রাথমিক উৎস বা রেকর্ড তৈরি করতে। মানে এমন একটা ব্যবস্থা করা হয়েছে যাতে পরের প্রজন্মের ঐতিহাসিকরা ওই পশ্চিমা বয়ানের বাইরে আর কিছু ভাবতেই না পারে। সোর্স ম্যাটেরিয়ালে কয়েকটা নির্দিষ্ট উদাহরণও দেওয়া হয়েছে যেখানে এই ন্যারেটিভ কন্ট্রোলের কৌশলটা ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। যেমন ধরুন উসমানীয় সাম্রাজ্যের শেষের দিককার ঘটনা, খিলাফতের পতন, সালতানাতের ভেতরের সমস্যা, আধুনিক তুরস্কের উত্থান, আরবদের বিভিন্ন দ্বন্দ্ব, এমনকি ইতিহাসে মুসলিমদের অবদানকে যেভাবে দেখানো হয়েছে সেই সব কিছুই এর মধ্যে পড়ে। এতক্ষণ তো আমরা ইতিহাস নিয়ে কথা বললাম। চলুন এবার দেখি আজকের দিনে এই পুরো আলোচনার প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়, আর আমরা এটা থেকে কি শিখতে পারি। আমাদের সোর্স এখানে একটা দারুণ পরামর্শ দিচ্ছে, আর তা হল আমাদের চারপাশের ঘটনাগুলোকে এই লেন্স দিয়ে দেখতে। মানে আমরা যখন কোনো খবর পড়ছি বা কোনো ঘটনা সম্পর্কে জানছি, তখন শুধু ঘটনাটা না দেখে এর পেছনের আখ্যান তৈরির প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করাটা খুব জরুরি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি টেকঅ্যাওয়ে নিতে পারি? সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যা এই পুরো আলোচনার সারমর্ম। যে কোনো ঐতিহাসিক ঘটনা বা বিবরণকে সত্যি বলে মেনে নেওয়ার আগে নিজেকে এই প্রশ্নগুলো করা উচিত। এই বিবরণটা কোন কোন উৎসের উপর ভিত্তি করে তৈরি? সেই উৎসগুলো কারা তৈরি করেছে? আর কোনো বিকল্প উৎস কি ছিল যা হয়তো আমাদের কাছে পৌঁছায়নি? এটা ভাবার বিষয়, তাই না?